সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন শরীফ ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সারাদিনের অনেক ব্যস্ততার পরে পরিশ্রান্ত আছেন। তারপরও আসলে বেসিক্যালি আমাদের হ্যাঁ, সেশনগুলো শিডিউলড সেশন আমরা কন্টিনিউ করছি। তো হ্যাঁ, আজকেরটা একটু শব্দ ডিফিকাল্ট শোনা ছিল। যাচ্ছে? শিডিউলে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে আজকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে শিডিউল একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। আজকে হ্যাড আ ভেরি হেক্টিক ডে। বাট তারপরেও চাচ্ছিলাম না যে ইয়েটা মানে সেশনটা মানে বাদ চলে যাক আর কি। কন্টিনিউশনটা রাখার জন্য। কন্টিনিউশনটা চাচ্ছিলাম। জি। তো আমরা তো ধারাবাহিকভাবে বেসিক্যালি মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কে তাদের ভূ-রাজনীতি সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছিলাম। একটা ওভারঅল আউটলুক পাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো এই পর্যায়ে আজকে আমরা বেসিক্যালি আমাদের ভারত মহাসাগরের আরেকটি রাষ্ট্র এবং আমাদের খুবই বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সম্পর্কে আজকে আমরা মালদ্বীপের ভূ-রাজনীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সবাই জানেন যে মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র এবং এটা বেসিক্যালি আহ, মানে 300 বর্গ কিলোমিটারের চাইতেও কম জায়গা। এটা খুবই ছোট একটা দেশ। আর এখানে প্রায় 5 লাখ প্লাস লোক মানে আপনার জনসংখ্যা আছে। তার মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে প্রায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 1.5 লাখের উপরে এখানে ফরেন ওয়ার্কার্সরা কাজ করে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রটি মালদ্বীপে ফরেন ওয়ার্কাররাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটা মূলত পর্যটন কেন্দ্রিক একটা আম, ব্যবস্থা ওখানে গড়ে উঠেছে। তো মালদ্বীপ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ভারত মহাসাগরের এমন একটি জায়গাতে যার উত্তর দিক দিয়ে ওয়ান অফ দি ট্রেড রুটস, ওদিক দিয়ে মেরিটাইম মানে একটা আহ, নৌ চলাচলের রাস্তা। সুতরাং সব দিক থেকে এটা আহ, গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের আহ, প্রতিদিনের বিশ্লেষক এবং বিশেষজ্ঞ আমি বলতে চাই আহমেদ শরীফ ভাইয়ের কাছ বিশেষজ্ঞ থেকে। নই, আমি তো বিশেষজ্ঞ নই। তো আহমেদ শরীফ ভাই আপনি আমাদেরকে কাইন্ডলি মালদ্বীপের যে আহ, কৌশলগত অবস্থান এবং ভূরাজনৈতিক অবস্থান সেইটা একটু ওভারঅল যদি একটু বিশ্লেষণ করেন। এটা লোকেশন এবং কেন এটা ইম্পর্টেন্ট সবার কাছে, এটা যদি একটু করেন, বিশ্লেষণ করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি মালদ্বীপকে ওই সাইজ দিয়ে যদি মাপার চেষ্টা করি তাহলে কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ, যে আমরা কত মানুষ আছে এখানে, কত বর্গ কিলোমিটার, এটা দিয়ে মাপতে গেলে আসলে এটা ইট উইল বি বিগ মিস্টেক। জি। মালদ্বীপের পুরো ইম্পর্টেন্সটাই হচ্ছে এটার জিওগ্রাফিক্যাল পজিশন, যেটা ওয়ার্ল্ডের কোন জায়গাটা অবস্থিত, সেই অবস্থানের কারণেই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হুম। যখন ব্রিটিশ রুল ছিল এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তখন মালদ্বীপ কিন্তু ব্রিটিশ রুলের পার্ট ছিল। এবং তখন কিন্তু ব্রিটিশরা এখানে একটা নেভাল বেস হিসেবে এটাকে ইউজ করতো। রেগুলার বেসিস হয়তো এখানে ওয়ারশিপ থাকতো না, বাট একটা আমি এক্সাম্পল দিতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন একবার মাত্র জাপানিজ ফ্লিট এই ভারত মহাসাগরে এসেছিল, একবার, যেই ফ্লিটটা পার্ল হারবারে বম্বিং করেছিল, 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই 6টা এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লিটের 4টা এয়ারক্রাফট ক্যারিয়ার এই ভারত মহাসাগরে একবার এসেছিল, এবং একবার এসে এখানে বেশ কয়েকটা জায়গায় বম্বিং করে তারপরে তারা চলে গিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এখানে যে ব্রিটিশ ফ্লিটটা রয়েছে ভারত মহাসাগরে, সেই ফ্লিটটাকে ডিস্ট্রয় করে ফেলা। তো সেই ফ্লিটটা যাতে খুঁজে পেতে না পারে জাপানিজরা, এই জন্য সেই ফ্লিটটা গিয়ে মালদ্বীপের ভিতরে গিয়ে লুকিয়েছিল। মালদ্বীপের আইল্যান্ড গুলোকে অ্যাটল বলে, অ্যাটল, যে অনেকগুলো ছোট 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 আইল্যান্ড, এই ছোট ছোট আইল্যান্ড গুলো মালার মতন ফর্ম করে। হ্যাঁ, সো মালার মতন ফর্ম করে ওটাকে অ্যাটল বলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাটল ইজ, হুম। যেটা বললাম? অনেকগুলো হ্যাঁ, একটা গুচ্ছ। তো হুম। এই রাইট, একটা গুচ্ছের মতো মালার মতন তৈরি হয়, হ্যাঁ, সেটাকে অ্যাটল বলে। হ্যাঁ, তাই এখানে কিন্তু অ্যাটলের মধ্যে কিন্তু অনেকগুলো আইল্যান্ড থাকে।
অনেকগুলো আইল্যান্ড, সবগুলো মিলে একটা অ্যাটল। আবার সেখানে ছোট ছোট আলাদা আলাদা আইল্যান্ডও থাকে। অ্যাটলের ভিতরে গিয়ে যুদ্ধ জাহাজ। হ্যালো। তো এটা আমি একটু পরে আমি ম্যাপে আমি দেখাবো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। ওটা হয়তো বা দেখলে তাহলে বোঝা যাবে যে অ্যাটলের গুরুত্ব কতটুকু। জি প্লাস আমরা শুরু করবো এখন মালদ্বীপ দিয়ে শুরু করি। জি মালদ্বীপের আশেপাশে একটু ঘোরাফেরা করতে হবে মালদ্বীপের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। হুম। আশা করি বোঝা যাচ্ছে। জি ক্লিয়ার কি বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে ভারত মোটামুটি। মহাসাগরের অঞ্চল। সেই অঞ্চলটা নিয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি। হ্যাঁ, তো যেটা নিয়ে আলোচনা করিনি সেটা হচ্ছে মালদ্বীপ। এই জায়গাটা হচ্ছে মালদ্বীপ। এখানে এত ছোট যে এই স্কেলে এখানে নামও দেখাচ্ছে না। হ্যাঁ, যে এত ছোট। এই যে বললাম যে যদি আমরা সাইজ দিয়ে মাপতে যাই তাহলে এটা কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, হুম। তো এইটা হচ্ছে গিয়ে মালদ্বীপ, এই জায়গাটা। হ্যাঁ, তো আমরা যদি এটাকে জুম ইন করি, এই মালদ্বীপের জায়গাটা যদি জুম ইন করি, তাহলে আমরা এই যে এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডের মতন দেখবো। এগুলো কিন্তু আসলে আইল্যান্ড না, এগুলো হচ্ছে অ্যাটল। হ্যাঁ, আইল্যান্ড গুলো হচ্ছে এগুলার, এই অ্যাটল গুলো কোনা দিয়ে, এক একটা পাশ দিয়ে, হ্যাঁ, মালার মতন। বোঝা যাচ্ছে? জি জি। হ্যাঁ, তো এই মালার মতন এইগুলো হচ্ছে অ্যাটল। ঠিক আছে, তো এরকমই একটা অ্যাটল হচ্ছে এই অ্যাটলটা। আমরা যদি একদম কাছে যেতে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে গিয়ে মালে, রাজধানী। এটা হচ্ছে মালে, এটা হচ্ছে রাজধানী। হ্যাঁ, ইন্টারেস্টিং হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো বড় কোনো স্থাপনা নেই। স্থাপনাটা রয়েছে কোথায়? তার পাশের একটা আইল্যান্ডে, ভ্যালেনা এয়ারপোর্ট, ভ্যালেনা হুম। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হুলহুলে আইল্যান্ড, হুলহুলে আইল্যান্ড। হ্যাঁ, এই হুলহুলে আইল্যান্ডটাকে একটু বড় সড়ো করে একটু টেনে লম্বা করেছে। টেনে লম্বা করে এখানে আইল্যান্ড, এখানে একটা এয়ারপোর্ট বানানো হয়েছে। হ্যাঁ, এই এয়ারপোর্ট বানানো হয়েছে, এটা কিন্তু তৈরি হয়েছে অনেকদিন আগে। ওকে, সেই 1960s এই এয়ারপোর্টটা তৈরি হয়েছে। এটা একটা মিলিটারি এয়ারপোর্ট ছিল, এবং প্রথম এখানে যে এয়ারপোর্ট, যে প্লেনটা নামে সেটা হচ্ছে একটা রয়্যাল নিউজিল্যান্ড এয়ারফোর্সের একটা প্লেন এখানে নামে। মানে প্রথম প্লেনটাই ছিল একটা সামরিক বিমান। পরে দ্বিতীয় প্লেনটা ছিল একটা শ্রীলঙ্কান সিলন এয়ারের একটা একটা প্লেন এখানে নেমেছিল। দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। এরপর থেকে যেটা হয়েছে, 1970-এর দশকে এখানে কেউ একজন এসে বলল যে এখানে বোধহয় ট্যুরিজম করা সম্ভব, ট্যুরিজম ডেভেলপ করা সম্ভব। তো যে কারণে তারা করলো কি, এখানে দু একটা রেজর্ট তৈরি করা শুরু করলো। হ্যাঁ, যদি অনেকে বলছিল যে এখানে আসলে রেজর্ট তৈরি করে আসলে লাভ নেই, এটা আসলে একসময় দেখা যাবে যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হয়ে যাবে, কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে কয়েকজন মিলে এখানে রেজর্ট তৈরি করা শুরু করলো। এটা হচ্ছে 1970-এর দশকে। হ্যাঁ, পরবর্তীতে 70-এর দশক থেকে শুরু করে এখন যেটা হয়েছে, এখন 130টার উপরে রেজর্ট এই মালদ্বীপে রয়েছে, বিভিন্ন আইল্যান্ডের ভিতরে। তো মালদ্বীপের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই যে ছোট 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 আইল্যান্ড রয়েছে, হ্যাঁ, এই অনেক ছোট ছোট আইল্যান্ড, এই ছোট ছোট আইল্যান্ডের মধ্যে এই 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 রেজর্ট গুলো করা হয়। যেমন এই যে এখানে একটা ছোট্ট আইল্যান্ড, হ্যাঁ, এই ছোট্ট আইল্যান্ডের মধ্যে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে, মসজিদ রয়েছে। হ্যাঁ, এখানে আবার ডাইভারের জন্য আবার একটা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো এই যে আহ, মানে ইকোনমিটা, মালদ্বীপের ইকোনমিটা পুরোপুরি তারপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল এই পর্যটনের উপর। ট্যুরিজমের উপরে, পর্যটনের উপরে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই পর্যটনের যেই জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা, এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হওয়ার সাথে সাথে তাদের এখানে কিন্তু কোনো মানুষ ছিল না যারা এই এই কাজগুলো করতে পারে। মানে এই কাজগুলোর যে দক্ষতা, যে সার্ভিস স্কিল। ইন্ডাস্ট্রি গড়ে তোলার যে দক্ষতা, সেই দক্ষতা তাদের ওখানে কারোরই ছিল না। বেসিক্যালি মালদ্বীপের লোকজন তারা আসলে তারা মৎস্যজীবী। মৎস্যজীবী, সিম্পল মৎস্যজীবী। তো হুম। তারা আসলে এই সার্ভিস ইন্ডাস্ট্রি কিভাবে করবে এটা কোনো আইডিয়াই তাদের ছিল না। সো যেটা হয়েছে যে একটু আগে তুমি যেটা বললা, যেখানে একটা বড় বিদেশি আহ, 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 যে ওয়ার্কার রয়েছে, তারা এসে এই যে এখানকার যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা, এটা তারা টেক ওভার করলো। সো এখানে হাজার হাজার লোকজন এসে
এখানে বসবাস করা শুরু করলো, যারা মেইনলি হোটেল, রিসর্ট এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব থাকলো। হ্যাঁ, এখানে সার্ভিস ইন্ডাস্ট্রি তারা দেখাশোনা করলো, ঠিক আছে, এবং এখনো সেই পর্যায়ে আছে। তো যেটা হয়েছে মাঝখানে, এর মাঝখানে যে এই লোকগুলো, যে এই লোকগুলো বাইরে থেকে আসছিল, সেই লোকগুলোর মধ্যে যে কম্পোজিশনটা ছিল, এখানে সবচেয়ে বেশি ছিল এখানে শ্রীলঙ্কান, তারপরে ছিল ইন্ডিয়ান, তারপরে ছিল বাংলাদেশি। তো এটা দেখা গেল যে আস্তে আস্তে দেখা গেলো ইন্ডিয়ার কাছে চলে যাওয়া শুরু করলো একটা সময় গিয়ে। হ্যাঁ, 1990s এর পর থেকে দেখা গেল ইন্ডিয়ানরা প্রচুর আসা শুরু করলো, এবং দেখা গেলো শ্রীলঙ্কানরা যে যত নাম্বার ছিল সেটাই রয়ে গেল, ইন্ডিয়ানরা অনেক বেড়ে গেল। হ্যাঁ, এটা প্রচুর হয়ে গেল। তো এর মাঝখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে হঠাৎ করে 2003 সালের পর থেকে মালদ্বীপে আহ, প্রচুর বাংলাদেশে যাওয়া শুরু করলো। হ্যাঁ, এবং সেটা সিরিয়াস আকার ধারণ করলো 2009 সালের পর থেকে প্রচুর বাংলাদেশে সেখানে যাওয়া শুরু করলো। তো এই বাংলাদেশে আসলে কি করলো, তারা কি এখানে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করলো? বেসিক্যালি না। এখানে হচ্ছে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা, যেটা নিয়ে এখন আমি দেখাবো। যে এটা তো হচ্ছে মালদ্বীপের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, একটু খেয়াল করে দেখা যাবে এই আইল্যান্ডটা কিন্তু একটু বড়, তাই না? হুম। দেখা যাচ্ছে কিনা? আইল্যান্ড জি একটু জি। বড় দেখা যাচ্ছে না? রাইট। সো বড় দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখা যাবে এই আইল্যান্ডটার এই জায়গাটার নাম দেওয়া হয়েছে হুলহুমালে। হুলহুমালে, এই হুলহুমালে এই আইল্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্টই করতো না, এটা এক্সিস্টেন্স ছিলই না এক সময়। হ্যাঁ, এই আইল্যান্ডটাকে তৈরি করা হয়েছে, টোটালি তৈরি করা হয়েছে। আমরা যদি একটা অবস্থা, যদি আরেকটা ম্যাপ দেখি, এইখানে ছিল হুলহুলে এয়ারপোর্ট। আসলে হুলহুলে দ্বীপটা আসলে এতটুকু ছিল। হুম। হ্যাঁ, এতটুকু ছিল দ্বীপ। আর এই অংশটা বেসিক্যালি একটা রিফ, এখানে পানি আসে যায়, এখানে আসলে বেসিক্যালি মানুষ আসলে দাঁড়াতে পারবে না, এখানে সমুদ্রের পানি আসা যাওয়া করে। হ্যাঁ, এই জায়গাটা থেকে ল্যান্ড রিক্লেম করে, মানে সমুদ্র থেকে ল্যান্ড উঠিয়ে এই আইল্যান্ডটা প্ল্যান করা হয়েছে। এটা হচ্ছে ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্ট। এটা 1997 থেকে 2008 সালের মধ্যে 188 হেক্টর এরিয়া, এই জায়গাটা মাটি ভরে এটাকে পানির নিচ থেকে উঠানো হয়। জি। হ্যাঁ, তারপরে যেটা দেখা যায়, এখানে আরেকটু ক্লোজার যদি যাই, এটা ইমপ্লিমেন্টেশনের পর, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের পর এটা 2015 থেকে 2015 সালে এখানে এটা হয়ে যাওয়ার পর যেটা তারা করেছে, এর পাশে আরো একটু অঞ্চল তারা আবার মাটি ভরাট করেছে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ এটা 2015 সালে হয়েছে। হ্যাঁ, এখানে আরো 244 হেক্টর জমি তারা রিক্লেম করেছে। এই জিনিসটাই কিন্তু আমরা বেসিক্যালি একটু আগে আমরা ম্যাপে যেটা দেখাচ্ছিলাম, জি। একটু খেয়াল করলে দেখা যাবে, এই যে এই জায়গাটা কিন্তু সমুদ্রের নিচে ছিল, এই পুরো জায়গাটা সমুদ্রের নিচে ছিল। এখানে কিন্তু অনেক কিছু হয়েছে। হ্যাঁ, আমাদের আরো যদি ক্লোজ যাই, এখানে একটা স্টেডিয়ামও দেখা যাচ্ছে। হ্যাঁ, সিনেমা হল, তারপরে রিক্রিয়েশন হল, এখানে প্রচুর বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে, বড় বড় হুম। বিল্ডিং। হ্যাঁ, হাই রাইজ উঁচু বিল্ডিং বিল্ডিং। আছে অনেক, হ্যাঁ, 42টার হাই মতো। রাইজ বিল্ডিং। হ্যাঁ, অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকগুলো এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে লাল রঙের। হ্যাঁ, বিভিন্ন ভিলা তৈরি করা হয়েছে, হসপিটাল তৈরি করা হয়েছে, হুলমুলে হসপিটাল এখানে। হ্যাঁ, জি। এখানে মানে মোট কথা এটা নতুন একটা শহর হিসেবে তৈরি করা হয়েছে। এটা যেটা উদ্দেশ্য ছিল 1990 এর দশকে তারা যেটা করেছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এই অংশটা সেকেন্ড ফেজ, এখনো এটা ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, যে কারণে এখনো দেখা যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। ওকে, এই জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, হুলুমালে ফেজ 2। তো যেটা তারা করেছে 1990 এর দশকে, তারা প্ল্যান করেছে যে মালদ্বীপে আসলে আহ, মালদ্বীপে মানুষের থাকার জায়গা হচ্ছে না। হ্যাঁ, এটা অত্যন্ত কনজেস্টেড একটা আইল্যান্ড, আমরা দেখলেই বুঝতে পারবো যে অত্যন্ত কনজেস্টেড, অত্যন্ত কনজেস্টেড, এখানে কোনো জায়গা খালি নাই। হ্যাঁ, ভীষণ রকম কনজেস্টেড, এখানে অল্প জায়গায় প্রচুর মানুষ বাস করে, এখানে প্রায় 1,30,000 মানুষ বাস করে অত্যন্ত ছোট জায়গায়। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে তারা মানে সম্ভবত একটা 5 বর্গ কিলোমিটার এলাকা, খুব সম্ভবত 5 স্কয়ার কিলোমিটারের মধ্যে 1,30,000 লোক বসবাস করে। মানে এখানে নাগরিক সুযোগ সুবিধা কোনো কিছুই পাওয়া যায় না। তো এই জায়গাটা থেকে তারা উদ্ধার পাওয়ার জন্য তারা এই হুলহুমালে প্রজেক্টটা নিয়েছিল 1990 এর দশকে। এবং সেই 1990 এর দশক থেকে শুরু করে এরপরে এটা ডেভেলপ করতে করতে যখন
2003-2004 সালের দিকে এটা যখন স্টিম পেয়ে যায়, মানে এটা যখন এটাকে স্পিড পেয়ে যায়, সেই কনস্ট্রাকশনের জন্যই এখান থেকে বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক যাওয়া শুরু করলো, এবং দেখা গেল যে বিদেশি শ্রমিকের মধ্যে বাংলাদেশ 1 নম্বর হয়ে গেল খুব এক অল্প সময়, নম্বরে 1 নম্বরে চলে গেল। এবং এখন বর্তমানে বাংলাদেশের হাই কমিশন ওখানে যেটা বলছে যে এখানে প্রায় 1 লক্ষর মতো বাংলাদেশ এখানে কাজ করে, যদিও মালদ্বীপের অথরিটি বলে আরো বেশি কাজ করে, আমাদের অবৈধভাবে অথরিটিটা বলছে প্রায় যাই হোক, আমাদের অথরিটি বলছে বৈধ অবৈধ মিলিয়ে 1 লক্ষের বেশি হবে না, এটা তারা বলছে। জি। তো যেটা হচ্ছে যে দেশের পপুলেশন মাত্র 5 লক্ষ, তার মধ্যে যদি 1 লক্ষ বাংলাদেশি, আন্ডারস্ট্যান্ড, যদিও তারা সেখানে শুধুমাত্র ওয়ার্কার, তারপরও ওই অঞ্চলে 1 লক্ষ মানুষ থাকাটা এটা বাংলাদেশের জন্য একটা বড় একটা ব্যাপার। তো এই যে পুরো অ্যাক্টিভিটি গুলা, হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু হয়েছে কিন্তু বেসিক্যালি ট্যুরিজমের কারণে। হুলহুমালে আইল্যান্ডটা যে তৈরি করা হচ্ছে, এটা যে অর্থটা, সেই অর্থটা কিন্তু আসছে কিন্তু বেসিক্যালি তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকেই। সো ট্যুরিজম ইন্ডাস্ট্রি না থাকলে এই প্রজেক্টটা হয়তো বা তাদের পক্ষে করা সম্ভব ছিল না। এই যে এয়ারপোর্টটা তারা করেছে, এত বড় একটা এয়ারপোর্ট করেছে, হ্যাঁ, এই এয়ারপোর্টটা করেছে কেন? কারণ এখানে লক্ষ লক্ষ যে ট্যুরিস্ট এখানে আসে। 2019 সালে 17 লক্ষ ট্যুরিস্ট এখানে, 17 লক্ষ, যেখানে দেশের পপুলেশন হচ্ছে 5 লক্ষ, সেখানে 17 লক্ষ ট্যুরিস্ট এসেছে 1 বছরে। হ্যাঁ, তারা সব একসাথে একসাথে 17 লক্ষ আসেনি, বাট সারা বছর জুড়ে 17 লক্ষ এসছে। হ্যাঁ, এবং এই 17 লক্ষ ট্যুরিস্টকে অ্যাকোমোডেট করার জন্য তাদের এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে। আমি যদি একটু কাছাকাছি যাই তাহলে বোঝা যাবে যে হাউ বিজি দিস এয়ারপোর্ট হ্যাড বিন। এটা অবশ্য করোনা ভাইরাসের আগে এটা ছবিটা তোলা। হ্যাঁ, ডেফিনেটলি এখানে যে আমি এয়ার মানে প্লেনের সংখ্যা যদি দেখি, একটা বড় সংখ্যক প্লেন এখানে পার্কিং করে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো এয়ারক্রাফট এখানে পার্কিং করা, ইটস এ ভেরি বিজি এয়ারক্রাফট। আচ্ছা, এই যে ছোট্ট একটা আইল্যান্ড, এই ছোট্ট একটা আইল্যান্ড বিজি হয়েছে কিন্তু তার এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির কারণে, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির কারণে সে এত বড় একটা এয়ারপোর্ট এই মাঝখানে, এই ভারত মহাসাগরের মাঝখানে তৈরি করেছে। আদারওয়াইজ এত বড় একটা এয়ারপোর্ট কিন্তু ভারত মহাসাগরের মাঝখানে তৈরি করার কোনো দরকারই ছিল না। ঠিক আছে, তো এই যে এয়ারপোর্টটা তারা তৈরি করেছে, দ্যাট এয়ারপোর্ট হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। এই এয়ারপোর্টের কাজ কারা করবে সেটা নিয়ে হয়েছিল তুলকালাম কাণ্ড রীতিমতো। হ্যাঁ, কারণ ইন্ডিয়ানরা চাইছিল না যে এই এয়ারপোর্টের কাজ অন্য কারো কাছে চলে যাক। ইন্ডিয়ানরা চাইছিল তারা এই কাজটা করবে, কারণ এই জায়গাটা ইন্ডিয়ার, মনে করে এটা আমার এরিয়া, আমার ইনফ্লুয়েন্সিয়াল এরিয়া। ইন্ডিয়া এই মালদ্বীপে বিভিন্ন সময় সামরিকভাবে হস্তক্ষেপ করেছে এবং তাদের মালদ্বীপের গভর্নমেন্টকে তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে সব সময়। হ্যাঁ, তো তারা তাদের নিজস্ব এরিয়া হিসেবে মনে করেছে। ইন্ডিয়ার থেকে খুব বেশি কিন্তু দূরে না, আমরা যদি দেখি মালদ্বীপের অবস্থান। হ্যাঁ, ইন্ডিয়ার যে সাউদার্ন কোস্ট রয়েছে, সাউদার্ন কোস্ট থেকে কিন্তু খুব বেশি একটা দূরে না। মানে কেরালা থেকে যদি বলি, মাত্র 500-600 কিলোমিটার দূরে হচ্ছে কেরালা থেকে। হ্যাঁ, শ্রীলঙ্কা থেকেও 700 কিলোমিটার দূরের মতন হবে। 700 হ্যাঁ, এটা 750 মানে খুব বেশি দূরে না। তো ইন্ডিয়া সবসময় চেয়েছে এই জায়গাটা কন্ট্রোল করার জন্য, এবং মুম্বাই হামলার পরে ইন্ডিয়া সবসময় চিন্তা করেছে যে মালদ্বীপে যেহেতু এখানে মুসলিম বেশি, সো পাকিস্তানে যদি ইনফ্লুয়েন্স বেড়ে যায় তাহলে এই জায়গার সব লোকজন ডেফিনেটলি টেররিস্ট হয়ে যাবে। যে কারণে তারা মালদ্বীপে বিভিন্ন জায়গাতে তারা রাডার বসিয়েছে। হ্যাঁ, মিলিটারি রাডার তারা বসিয়েছে। সেই রাডারের কাজ হলো যে মালদ্বীপের যে কোস্ট লাইন আছে, সেই কোস্ট লাইন দেখাশোনা করে রাখা, এবং সেই রাডার থেকে ডেটা কন্টিনিউয়াস ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড তারা নিয়ে যাচ্ছে যে এই জায়গাটাকে সিকিউর করার জন্য, এখানে যাতে কোনো টেরোরিজমে যাতে আবির্ভাব না হয়। মোট কথা ইন্ডিয়ার যে আমরা এটাকে আমরা বারবার আলোচনা করছি, ইন্ডিয়ার একটা ইনহেরেন্ট প্রবলেম হচ্ছে তারা ইনসিকিউর। হ্যাঁ, তো ইন্ডিয়া তার ইনসিকিউরিটির মধ্যে এই মালদ্বীপকে দেখেছে, এবং সেই হিসাবে তারা এই যে এখানকার যে এয়ারপোর্টটা রয়েছে হুলহুমালে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের কাজটা তারা পেতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি এখানে বড় জিওপলিটিক্স কাজ করেছে, যে কারণে ইন্ডিয়ানরা কিন্তু কাজটা পায়নি। ইন্ডিয়ানরা মনে করেছে তারা যদি কাজটা না পায় তাহলে কাজটা কাদের কাছে যাবে, কাজটা চায়নার কাছে চলে যাবে। হ্যাঁ, তারা এই ভয়টা পেয়েছে। আলটিমেটলি কি হয়েছে, চায়না কিন্তু এখানে ঠিকই কাজ করেছে। এখানকার আমরা খেয়াল করে দেখবো 2টা রানওয়ে আছে, এখানে হচ্ছে সেকেন্ড রানওয়ে, এটা সেকেন্ড রানওয়ে, এটা সেকেন্ড রানওয়ে। এই সেকেন্ড রানওয়েটা কিন্তু চাইনিজরা তৈরি করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ওভারঅল যে এয়ারপোর্টটা, ওভারঅল এয়ারপোর্টের অনেক বড় একটা কাজ হয়েছে। হ্যাঁ, সেই কাজগুলোর মধ্যে কিন্তু এয়ারপোর্টের রানওয়ের কাজটা কিন্তু, হ্যাঁ, এখানে আমরা যদি দেখি যেখানে সি প্লেন পোর্ট করা হয়েছে, এখানে এগুলো কিন্তু সি প্লেন। হ্যাঁ, মালদ্বীপের ছোট ছোট আইল্যান্ড গুলোতে যাওয়ার জন্য এগুলো হচ্ছে সি প্লেন।
এই এখানে একটা সি প্লেন পোর্ট করা হয়েছে, এই পোর্টের মধ্যে 85টা সি প্লেন একসাথে। এখানে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক সি প্লেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু সবগুলো কিন্তু পুরোটা একটা প্রজেক্টের আন্ডারে করা হয়েছে। হ্যাঁ, এই প্রজেক্টের ডিজাইন, এই প্রজেক্টের ওভারঅল কন্ট্রাক্টও কিন্তু চাইনিজরা পায়নি। এটা কারা পেয়েছে? এটা আমেরিকানরা পেয়েছে, এবং আমেরিকান সাথে কাজ করছে সৌদি আরব। এখন আমেরিকা কেন এখানে ইনভলভ? জিনিস হচ্ছে চায়নার যে ইনফ্লুয়েন্স, চায়নার ইনফ্লুয়েন্সটাকে আমেরিকা কন্টেইন করতে চেয়েছে, এটা একটা। কিন্তু এখানে আমেরিকা চায়না ইনফ্লুয়েন্স কন্টেইন করতে চেয়েছে কি কারণে? আমরা যদি একটু আগে যে বলছিলাম যে তোমার এটা যে জিওগ্রাফিক্যাল পজিশন, ভারত মহাসাগরের ড্রপ করছে। সাউন্ড আপ। আমি আরেকবার কানেক্টেড হব। জি, আমি আর হ্যাঁ, সাউন্ড ড্রপ করছে। আমার মনে হয় আমরা আবার কানেক্ট করি আপনাকে। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখন কি ক্লিয়ার, ক্লিয়ার? বলেন। জি, আচ্ছা, এখন আমি কোন সাউন্ড রিপিট করে দিই। আমেরিকান ইনভলভমেন্টের একটা বড় পেয়েছি এই ম্যাপটা, যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের প্রাইম সি ট্রেড রুট, জি, শিপিং রুট। সবচেয়ে বেশি শিপ এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। হুম, শোনা যাচ্ছে? জি, 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 শোনা যাচ্ছে? জি, আচ্ছা, জি, শোনা এটা যাচ্ছে, হচ্ছে কি হ্যাঁ। মেইন মেইন সি ট্রেড রুট। হ্যাঁ, এখান থেকে মেইন সবচেয়ে বেশি জাহাজ এখানে, এটা হচ্ছে মালাক্কা, এবং এদিকটা হচ্ছে বাবেল মান্ডব প্রাচ্য। এটা আমরা শ্রীলঙ্কার সময় আলোচনা করেছি। এখন মালদ্বীপের অবস্থানটা কোন জায়গায় আমরা যদি একটু দেখি খুব ক্লিয়ারলি, এইটা হচ্ছে মালদ্বীপ, এই জায়গাটা হচ্ছে মালদ্বীপ। দ্যাট মিনস মালদ্বীপের অবস্থানটা রয়েছে একেবারে এই সি ট্রেড রুটের ঠিক দক্ষিণে। হ্যাঁ, একদম ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটা আমি যদি ম্যাপ যদি দেখাই। কমাই দাও, কমাই দাও একদম। এটা ভালো, নরমাল, গরম না ঠান্ডা। আমরা যদি কমাই দাও। দেখি, দেখা যাচ্ছে কি? হুম, জি, হ্যালো, বলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, জি, এটা তো মালদ্বীপ, আমরা দেখিয়েছি এটা অলরেডি দেখিয়েছি, এটা হচ্ছে মালদ্বীপ। হ্যাঁ, মালদ্বীপের দক্ষিণে যদি যাই, এখানে খেয়াল করে দেখবো এটা হচ্ছে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, মানে ইন্ডিয়ান ওশানে ব্রিটিশদের কলোনি এই জায়গাটা। এখানে কিছু ছোট ছোট আইল্যান্ড রয়েছে, কিন্তু একটা আইল্যান্ড, এই জায়গার নাম হচ্ছে গার্সিয়া, দিয়েগো গার্সিয়া এয়ারপোর্ট। মনে হয় জি, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আবার। হ্যাঁ, 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 বলেন, এখন বলেন। আমি আসলে যে আচ্ছা, লোকেশনটা আচ্ছা,
চেঞ্জ আচ্ছা করতে ঠিক হয়েছে, আছে। হ্যাঁ বলেন। যেটা বলছিলাম যে এই যে সাদা রঙের বিচির মতো জিনিসগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে B2 বম্বারের জন্য তৈরি করা হ্যাঙ্গার। এগুলোর ভিতরে B2 বম্বার রাখা যায়, হ্যাঁ, এয়ার কন্ডিশন হ্যাঙ্গার। তো এইটা বলে দিচ্ছে যে এটা আমেরিকার জন্য কতটা ইম্পর্টেন্ট, ইউনাইটেড স্টেটস এর জন্য কতটা ইম্পর্টেন্ট একটা মিলিটারি বেস সেটা, হ্যাঁ। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখাবো, এটা কিন্তু একটা অ্যাটল, পুরোটা কিন্তু একটা অ্যাটল, খেয়াল করে দেখা যাক। এটা কিন্তু একটা অ্যাটল, মাঝখানে পানি রয়েছে লেকের মতন, হ্যাঁ, তার চারিপাশে কিন্তু আইল্যান্ড দেখা যাচ্ছে কি? হুম হুম, জি জি ক্লিয়ার। হ্যাঁ, এটাকে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাটল। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, কষ্ট করলে, এখানে ছোট ছোট কি জন্য মশার মতো দেখা যাচ্ছে, তাই না? সাদা সাদা জি। দেখা যাচ্ছে কিনা? হুম। মশার মতো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আসলে কি? আমরা যদি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, এগুলো জাহাজ। শিপ। শিপ শুধু না, হেলিপ্যাড সহ, দিজ আর ইউনাইটেড স্টেটস নেভি শিপস। জি এই শিপগুলোর কাজ হচ্ছে, এই শিপগুলোর কাজ হচ্ছে মালামাল ক্যারি করা ফর দ্য মিলিটারি। যখনই মিলিটারির দরকার হবে তখনই এরা ছুটে যাবে। এদের মধ্যে মাল প্রি পজিশন করে রাখা হয়, এগুলো ম্যারিটাইম প্রি পজিশনিং শিপ, MPS। তো MPS এর কাজ হলো গিয়ে সারা বছর এখানে বসে থাকবে, হ্যাঁ। এবং দিয়েগো গার্সিয়াতে অনেকগুলি MPS অবস্থান করে। এই যে এখানে হেলিপ্যাড আছে, এটা কিন্তু অনেক বড় একটা জাহাজ, যেটার ভিতরে কিন্তু রসদ ভর্তি, মিলিটারি ইউজের রসদ ভর্তি, প্রচুর রসদ এটার মধ্যে আছে, হ্যাঁ। তো এরকম একটা ফ্লিট এখানে থাকে এই অ্যাটলের ভিতরে। এই মশার মতন দেখা যাচ্ছে, এই সবগুলো কিন্তু এই ধরনের জাহাজ, সবগুলো এই ধরনের জাহাজ, হ্যাঁ। এই জাহাজগুলো আমেরিকা সারা বছর রেখে দেয়, এবং যখন যে কোনো জায়গায় যুদ্ধ হয় তখন যুদ্ধের সময় সে এগুলো ব্যবহার করে। সো এই জায়গাটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা জাস্ট দ্যাট গিভস এন আইডিয়া। আমরা যদি এবার আরেকটু আবার যদি সে মালদ্বীপের দিকে যাই তাহলে দেখব এটা হচ্ছে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল, আর এখানে হচ্ছে মালদ্বীপ। দেখা যাচ্ছে কি? জি হ্যাঁ, এইখানে হচ্ছে সেই, আমরা সে বলছি হুলহু মালে। এই হুলহু মালের এই বিশাল এয়ারপোর্টটা, যেটা ট্যুরিজমের জন্য তৈরি করা হয়েছে, যদিও ট্যুরিজমের জন্য তৈরি করা হয়েছে, এই এয়ারপোর্টে কিন্তু প্রথম প্লেনটা নেমেছিল মিলিটারি প্লেন, এটা আমরা ভুলে গেলে হবে না। জি জি, নিউজিল্যান্ড ঠিক আছে, দ্যাট মিনস এয়ারফোর্সের, জি। এই এয়ারপোর্টটা মিলিটারি ইউজ করা সম্ভব। দ্যাট ইজ ওয়াই ইউনাইটেড স্টেটস ইজ সো কেয়ারফুল। এই জায়গাটা আমেরিকার দিয়েগো গার্সিয়া থেকে, মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটা আসলে ব্রিটেনের আন্ডারে, ব্রিটিশ অঞ্চল, কিন্তু আমেরিকানরা লিজ নিয়ে সেই জায়গাটা মিলিটারি বেস হিসেবে ইউজ করে, হ্যাঁ। তো ওই দিয়েগো গার্সিয়া থেকে এই হুলহুমালের দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 1300 কিলোমিটার। সো 1300 কিলোমিটার কিন্তু অনেক এয়ারক্রাফটের, অনেক মিলিটারি এয়ারক্রাফটের রেঞ্জ কিন্তু 1300 কিলোমিটার ভিতরে। সো আমেরিকা চাচ্ছে না এই জায়গাটাতে এমন কোনো ইনভেস্টমেন্ট আসুক, এমন কোনো এয়ারপোর্ট ডেভেলপ হোক, যেই এয়ারপোর্টটা আমেরিকার ভেরি ইম্পর্টেন্ট ঘাঁটি দিয়েগো গার্সিয়ার প্রতি উপরে হুমকি স্বরূপ হবে। চ্যালেঞ্জ করুক। হ্যাঁ, দিয়েগো গার্সিয়াকে চ্যালেঞ্জ করবে এমন কোনো মানে এখানে ইনভেস্টমেন্ট আমেরিকা অ্যালাউ করতে চাইছে না। সো এখন জি এটা মোটামুটি আশা আশা করা যায় ক্লিয়ার হয়ে গিয়েছে যে হাউ ইম্পর্টেন্ট মালদ্বীপ ইজ। জি জি, ধন্যবাদ। এখন আহ, আমাদের আলোচনায় আমরা যে জিনিসগুলোকে করতে চাই, হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে এখানে তো আসলে আমেরিকার একটা আহ, অবস্থান আছে তাদের, সেটা আপনি মোটামুটি ক্ল্যারিফাই করলেন। এবং বর্তমানে যখন চীন অর্থনৈতিকভাবে এবং আহ, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং শক্তিশালী হয়ে উঠছে, তখন এটা অবশ্যই আমেরিকার জন্য একটা চিন্তার কারণ। তো এখানে আরেকটা যদি আমরা পার্সপেক্টিভ চিন্তা করি, ইন্ডিয়ার পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়াও চাইবে এখানে তার কন্ট্রোলটা রাখতে, তার যেটা বললেন যে ইনহেরেন্ট সিকিউরিটি ক্রাইসিস, যেটা তার, যে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটিতে যেটা সে ভোগে, হ্যাঁ, সেটার কারণে হতে পারে। আবার
মালদ্বীপ এমন একটা জায়গায়, এক পাশে হচ্ছে আরব সাগর, আরেক পাশে হচ্ছে বে অফ বেঙ্গল। সুতরাং আরব সাগরে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওখানে পাকিস্তান। অবস্থান আছে। সবকিছু মিলে এটা ইন্ডিয়ার জন্য একটা খুবই আহ, চিন্তার কারণ। তো আমাদেরকে যদি আপনি একটু এক্সপ্লেন করেন যে আহ, আমেরিকার ইন্টারেস্ট আমরা বুঝতে পারলাম, ইন্ডিয়ার ইন্টারেস্ট আর আমেরিকার ইন্টারেস্ট তো ডিফারেন্ট। এটা কেন ডিফারেন্ট, এবং সেক্ষেত্রে কে কিভাবে ব্যালেন্স করছে? আবার আমেরিকা ব্যালেন্স যেটা করছে সেটা কি ইন্ডিয়ার ইন্টারেস্ট গুলোকে করছে কিনা, আপনার সাপোর্ট করছে কিনা? সেক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের সুবিধা বা ভূ রাজনৈতিক সুবিধা পেতে পারে, বা অন্য দেশগুলোর জন্য কি স্কোপ হতে পারে? সবকিছু মিলিয়ে যদি আপনি একটু ওভারঅল একটা ফিনিশিং একটা আলোচনা যদি আপনি করেন। আচ্ছা, এর আগেও আমরা বলেছি যে ইউনাইটেড স্টেটস ইজ এন আইডিওলজিক্যাল পাওয়ার। হ্যাঁ, তার একটা আইডিওলজিক্যাল অবজেক্টিভ রয়েছে। সে কিন্তু ভারত মহাসাগরে প্রথম কথা হচ্ছে শক্তিশালী কোনো একটা রাষ্ট্র এখানে যে করতে দেয় না, এটা কিন্তু আমরা এর আগেও বলেছি। যেহেতু জি। ভারত একটা দুর্বল রাষ্ট্র, কারণ ভারতে ইন্টারনাল অনেক ধরনের প্রবলেম রয়েছে, যেটার কারণে ব্রিটিশরা যেভাবে ভারতকে তারা টলারেট করেছে, ভারত বড় হলেও সমস্যা নেই, কারণ রাদেব, ভারত আসলে পাওয়ার এটা দাও, লাইটটা দাও। প্রজেক্ট করতে পারবে না। ঠিক একইভাবে ইউনাইটেড স্টেটসও কিন্তু মনে করেছে যে ভারত আসলে এখানে পাওয়ার প্রজেক্ট করতে পারবে না। ভারত যেহেতু ইন্টারনালি দুর্বল, সেহেতু সে কিন্তু আসলে সুপার পাওয়ারের সাথেই কিন্তু সে থাকবে। এটা কিন্তু আমেরিকা কিন্তু কনফিডেন্ট। সো আমেরিকা যেটা চিন্তা করেছে যে তার নিজের স্বার্থকে সে দেখেছে। হ্যাঁ, তার নিজের স্বার্থের দিক থেকে সে দেখেছে, জি, বলেন। সে তার নিজের স্বার্থের দিক থেকে দেখেছে যে আমরা আহ, এখানে যদি হুলহুমালে এয়ারপোর্টের কাজ যদি ইন্ডিয়া নাও পায়, তাও সমস্যা নেই, তাও কিন্তু ইন্ডিয়ার আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, ইন্ডিয়া কিন্তু আমেরিকার সাথেই থাকবে। হ্যাঁ, যেটা কারণে হুলহুমালে এয়ারপোর্টের কাজ থেকে কিন্তু ইন্ডিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকা তার রিপ্লেসমেন্ট হিসেবে ঢুকেছে। হ্যাঁ, কারণ আমেরিকা যেটা দেখেছে যে এখানে চায়নাকে ইম্পর্টেন্ট হতে দেওয়া যাবে না, বাট এট দ্য সেম টাইম চায়নাকে অ্যাকোমোডেট করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে কারণে তারা ওভারঅল প্রজেক্টে চায়নাকে কিন্তু তারা কাজ দিয়েছে। হ্যাঁ, হুলুমালে এয়ারপোর্টের যে রানওয়ে তৈরির কাজটা, এটা কিন্তু চায়না পেয়েছে, কিন্তু চায়না কিন্তু পেয়েছে সাব কন্ট্রাক্টর হিসেবে, তারা কিন্তু প্রাইম কন্ট্রাক্টর না। প্রাইম কন্ট্রাক্টর কিন্তু সৌদি বিল্লাদিন গ্রুপ, এটা কিন্তু সৌদি আরবের। হ্যাঁ, তারা কিন্তু আমেরিকার সাথে, আমেরিকান কোম্পানিগুলোর সাথে কাজ করেছে, এখানকার ডিজাইন তৈরি করেছে সিঙ্গাপুরের ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, তো তাদের আন্ডারে কিন্তু চাইনিজরা কাজ করছে, দ্যাট মিনস জি। চাইনিজরা এখানে লিড নিতে পারেনি, তাদেরকে লিড নিতে দেওয়া হয়নি। এটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে করা কিন্তু সম্ভব ছিল না। ইন্ডিয়া একা কিন্তু এটা করতে পারতো না। এটা আমেরিকা বলে এটা তারা করতে পেরেছে, কারণ তারা আইডিওলজিক্যাল পাওয়ার। আর আরেকটা যেটা বলছিলাম যে হুলহুমালের যে আইল্যান্ডটা, তারা নতুন আইল্যান্ডটা যে ডেভেলপ করছে, সেই আইল্যান্ডটা কিন্তু বেসিক্যালি মালদ্বীপের স্টেট প্রজেক্ট। হ্যাঁ, মালদ্বীপের রাষ্ট্রীয় প্রজেক্ট, যেটার কারণে অনেকগুলো গভর্নমেন্ট কিন্তু এসেছে, গিয়েছে। এক একটা গভর্নমেন্ট হয়তো প্রো ইন্ডিয়ান ছিল, আবার ইন্ডিয়ার এগেনস্টে ছিল, কিন্তু তারপরে এই প্রজেক্ট কিন্তু কেউ কিন্তু বন্ধ করেনি। এটা কিন্তু প্রায় রাইট। 20 বছর ধরে কিন্তু এই প্রজেক্টটি কিন্তু চলছে, এবং এই প্রজেক্টটি কিন্তু বাংলাদেশি ওয়ার্কাররা সবচেয়ে বেশি কিন্তু এখানে পার্টিসিপেট করছে। কাজ দ্যাট ইজ ওয়াই করছে। শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সরি মালদ্বীপের যে রাষ্ট্রীয় প্রজেক্টে বাংলাদেশের ক্লোজলি কাজ করাটা, এটা কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক ক্লোজনেস কিন্তু প্রমাণ করে, যেটার কারণে মালদ্বীপের এই সঙ্গে, কোভিড-19, মালদ্বীপের সঙ্গে, মালদ্বীপের সঙ্গে। সরি মালদ্বীপের সঙ্গে বারবার ভুল করছি। তো জি, জি, মালদ্বীপের জি। সাথে যে ক্লোজনেস হওয়াটা, সেই ক্লোজনেসটা এখানে আরো আরো বেশি ক্লোজ হয় আর কি। আর যেহেতু দুই দেশই যেহেতু এখানে মুসলিম, সেখানে একটা বড় একটা কাছাকাছি একটা হওয়ার সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। তো যেটা হয়েছে, বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশ এই যে ওয়ার্কাররা, মালদ্বীপে যে ওয়ার্কার গুলো রয়েছে, সেই ওয়ার্কারদের জন্য কিন্তু সবসময় কিন্তু বাংলাদেশ খেয়াল রেখেছে। এবং যেটা করেছে, এই কোভিড-19 এর মাঝখানে বাংলাদেশ কিন্তু সেখানে সহায়তা পাঠিয়েছে। এখানে সহায়তা শুধুমাত্র ওয়ার্কারদের জন্য না, এখানে মালদ্বীপের যে অরিজিনাল যে বাসিন্দা আছে তাদের জন্য কিন্তু মেডিকেল সহায়তা দিয়েছে। আমাদের এখান থেকে ডাক্তার গিয়েছে, আমাদের এখান থেকে সেনাবাহিনীর ডাক্তার গিয়েছে, নৌবাহিনীর জাহাজে করে এখানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, বিমান বাহিনীর এয়ারক্রাফটে করে এখানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর মাধ্যমে যেটা হয়েছে যে শ্রীলঙ্কা, সরি, মালদ্বীপের সাথে আহ, যে ক্লোজনেস, এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে, স্পেশালি যখন খারাপ সিচুয়েশন হয়। খারাপ সিচুয়েশনে কে কার ফ্রেন্ড, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ইম্পর্ট্যান্ট। এই সময় জি, যেহেতু জি। দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান নেভি তারা শিপ পাঠিয়েছে, তাদের যে ন্যাশনাল আছে, তাদের ইন্ডিয়ান ন্যাশনাল যেখানে মালদ্বীপের মধ্যে আটকা পড়েছে, তাদেরকে তারা ফেরত নিয়ে গিয়েছে। জি। বাংলাদেশ কিন্তু সেই জিনিসটা করেনি। বাংলাদেশ অল্প কয়েকজন
হয়তোবা কিছু লোক তারা ফেরত এসেছে, মাত্র 70 জন বা এরকম কতজন লোক ফেরত এসছে, কিন্তু মানে 1 লাখের মতন লোক কিন্তু ওখানে কিন্তু রয়ে গেছে। রয়ে ইন্ডিয়া গেছে। কি করেছে, ইন্ডিয়া কিন্তু বেশ কয়েক হাজার লোক কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু ফেরত এনেছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা আসলে যদি ওই যে একটু আগে আমরা যে আগের পর্ব আমরা যখন মিয়ানমার নিয়ে কথা বলছিলাম, এটা বলছিলাম দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না না নিতে পারলে কিন্তু বাংলাদেশ কিন্তু ইম্পর্টেন্ট হতে পারবে না। যে বঙ্গোপসাগরে যদি একটা শক্তিশালী রাষ্ট্রের আবির্ভাব হতে হয়, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু দায়িত্ব নেওয়ার কিন্তু প্রবণতা অবশ্যই থাকতে হবে। এখন বাংলাদেশ সেই দিকে যদি ধাবিত হবে কি হবে না, সেটা কিন্তু ডিপেন্ড করবে দায়িত্ব নেওয়ার প্রবণতার উপরে। যে আমরা যদি মনে করি যে মালদ্বীপ কোথাকার মালদ্বীপ, বাংলাদেশ আগে প্রায়োরিটি, মালদ্বীপ পরে, দ্যাট মিনস আমি বাংলাদেশ আর মালদ্বীপকে আমি আলাদাভাবে চিন্তা করছি। আমি কিন্তু মালদ্বীপকে কিন্তু বাংলাদেশের ইন্টিগ্রাল পার্ট হিসেবে বা বাংলাদেশের মানুষের যে ক্লোজ রিলেশনশিপ আছে সেটা হিসেবে কিন্তু আমি দেখছি না। যেটার কারণে মালদ্বীপ কিন্তু সবসময় আমাদের সাথে আহ সেই ডিস্টেন্স কিন্তু রয়ে যাবে, সেই ডিস্টেন্স কিন্তু ঘুচবে না। এখন মালদ্বীপ এরকম একটা স্ট্র্যাটেজিক জায়গাতে যদি বাংলাদেশের একটা ফুটহোল্ড থাকে, তাহলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে কতটা ইম্পর্টেন্ট একটা পজিশনে বাংলাদেশ তার একটা ফুটহোল্ড পাবে। যে ভারত মহাসাগরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রেড রুটটা, সেই ট্রেড রুটের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের কাজটার মধ্যে কিন্তু বাংলাদেশের লোকরা কাজ করছে, এবং সেই জি এয়ারপোর্টের সাথে নতুন একটা শহর তৈরি হচ্ছে, সেই শহরে বাংলাদেশের মানুষ কাজ করছে। এই জিনিসটাকে আমরা কি এইভাবে দেখি কিনা, যে ভারত মহাসাগরের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাতে বাংলাদেশের লোকজন কাজ করছে। এখন যদি সেভাবে যদি আমি দেখা শুরু করি, তাহলে এটা কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার একটা পার্ট কিন্তু হয়ে যায়। যে মালদ্বীপের জি নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়া মানে হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়া। আমি কি এইভাবে দেখি কিনা, আমরা এটাকে এইভাবে দেখবো কিনা। সো এইটার উপর কিন্তু, এই পার্সপেক্টিভের উপর কিন্তু ডিপেন্ড করে যে বাংলাদেশ আসলে কত ইম্পর্টেন্ট হতে পারবে। এখন যে অন্যান্য সুপার পাওয়ার বা ইন্ডিয়া যারা হয়েছে, তারা কিন্তু এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করবে না। বাট যেটা হচ্ছে কিছু ভূ রাজনৈতিক বাস্তবতা রয়েছে, সেই ভূ রাজনৈতিক বাস্তবতার কারণে কিন্তু এই জিনিসটা করতে হচ্ছে। এখানে যে বাংলাদেশের ওয়ার্কার 1 লক্ষ বাংলাদেশের ওয়ার্কার আছে, এই 1 লক্ষ বাংলাদেশের ওয়ার্কারকে কেউ আসলে রিপ্লেস করতে পারবে না এই মুহূর্তে। সেই রিপ্লেসমেন্ট কিন্তু সম্ভব না, যেটার কারণে সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে যে ঠিক আছে 1 লক্ষ লোক আছে, ওরাই কাজ করুক, ওদেরকে আসলে রিপ্লেস করার আসলে এখানে কোনো পদ্ধতি নাই। আর যেহেতু এখানে পরাশক্তিদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখানে এয়ারপোর্টটাকে কন্ট্রোল করা, সেখানে আসলে বাসাবাড়ি যে মালদ্বীপের লোকজন যাদের থাকার জায়গা হচ্ছে না, তাদের স্থানের সংকুলন হচ্ছে না, তাদের আসলে বাসাবাড়ি বানানো তাদের মেইন উদ্দেশ্য না। যদিও জি চাইনিজরা এখানে কাজ করছে, চাইনিজরা এখানে হাই রাইজ বিল্ডিং তারা তৈরি করেছে, সেগুলো নিয়ে অনেক টানা হেঁচড়া হচ্ছে, অনেক টানাপোড়েন হচ্ছে, এত ডিটেলস অত যাচ্ছি না। বাট যেটা হচ্ছে যে এই টানাপোড়েন আসলে থাকবে, সবাই এখানে ইনফ্লুয়েন্স নিজেদের বৃদ্ধি করতে চাইছে। এবং সেই হিসেবে আমরা তাহলে কি চিন্তা করছি যে যদি ইন্ডিয়া এখানে ইনফ্লুয়েন্স বৃদ্ধি করে থাকে, এখানে চায়না যদি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করে থাকে, এখানে যদি সৌদি আরব ইনফ্লুয়েন্স বৃদ্ধি করে থাকে, বাংলাদেশ কি করছে, বাংলাদেশ কিভাবে দেখছে? বাংলাদেশে ওখানে 1 লক্ষ মানুষ আছে, কিন্তু বাংলাদেশ কি এখানে দায়িত্ব নিবে না? তো এই দায়িত্ব নেওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে বাংলাদেশ এখানে ভারত মহাসাগরে কতটুকু ইম্পর্টেন্ট হবে। আর এই দায়িত্ব নিতে গেলে আরেকটা জিনিস হবে যে বাংলাদেশে এখানে এখানে যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র, বাংলাদেশ থেকে বেশ দূরে, শ্রীলঙ্কা পার হয়ে যেতে হয়। সো শ্রীলঙ্কা হয়ে যেতে হয়, এখানে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে রিলেশনশিপ রাখার জন্য বাংলাদেশের দুটা জিনিস অবশ্য প্রয়োজনীয়। একটা হচ্ছে তার নেভি, তার শক্তিশালী একটা নেভি থাকতে হবে। আর একটা হচ্ছে তার এয়ারফোর্সের লং রেঞ্জ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট থাকতে হবে, যে লং রেঞ্জ ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মাধ্যমে সে কন্টিনিউয়াস এই শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে যোগাযোগ রাখার একটা ব্যবস্থা থাকতে হবে। তো এই জি জিনিসগুলো আলটিমেটলি বাংলাদেশের মানে যারা নীতি নির্ধারক আছে তাদের মাথায় যদি সবসময় থাকে, মানুষের জনগণের মাথায় যদি থাকে, রাষ্ট্রের মাথায় যদি থাকে, তাহলে এই রাষ্ট্র এই পাওয়ারকে, মানে এই পাওয়ার প্রজেকশনটা রাষ্ট্র ব্যবহার করতে পারবে। মানে মালদ্বীপকে ব্যবহার করে ভারত মহাসাগরের একটা ইম্পর্টেন্ট রাষ্ট্র তখন বাংলাদেশ হতে পারবে। জি। তো খুব চমৎকার ভাবে আপনি অনেক জটিল এবং কঠিন ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বললেন। তো আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো নতুন কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো আগামীকাল। তো সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।